নির্বাচন কমিশনের আচরণবিধিতে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত কুৎসা রচনা, অশালীন এবং আক্রমণাত্মক বা ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য দিতে পারবেন না। যা মাথায় রেখে নির্বাচনী প্রচারণা শুরুর আগে যশোরের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, দোষারোপের রাজনীতি করলে মানুষের পেট ভরবে না। তাই এবার তারা সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান। অপরদিকে প্রচারের শুরুর দিন নির্বাচনী সমাবেশে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছিলেন, আমরা কারো সমালোচনা করতে চাই না। এমন বার্তার পরও ভোটের প্রচারে বড় এই দুই দলের পাশাপাশি অন্যরাও প্রতিপক্ষকে হেয় কিংবা ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে পারছেন না। ভোট যত ঘনিয়ে আসছে ততই যেন তীব্র হচ্ছে তাদের কথার লড়াই। টেনে আনা হচ্ছে ধর্ম এবং মহান স্বাধীনতা যুদ্ধকেও। সরাসরি না হলেও কিছু কিছু ক্ষেত্রে ইঙ্গিতপূর্ণ হুমকি ধামকির ঘটনাও ক্রমশ বাড়ছে। বিভিন্ন জায়গায় বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মীদের মাঝে ঘটছে সংঘর্ষের ঘটনাও। রাজনৈতিক এমন পরিবেশকে একটা ব্যাধি আখ্যা দিয়ে বিশ্লেষকরা বলছেন, দেশে দীর্ঘদিন সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু না হওয়ায় দলগুলো এখনো আক্রমণাত্মক প্রচার কৌশল থেকে বের হতে পারেনি। দশকের পর দশক ধরে রাজনৈতিক মঞ্চে প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখার যে অপসংস্কৃতি গড়ে উঠেছিল, গণঅভ্যুত্থানের পর সেই রাজনীতিতে কতটা পরিবর্তন এসেছে, নাকি শুধুই মুখ বদলেছে, আড়ালে রয়ে গেছে প্রতিপক্ষকে হেয় করার একই চিন্তা চেতনা? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার, আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ফরিদুল হক, আপনাকে দিয়ে শুরু করি। আক্রমণাত্মক বক্তব্য নিয়ে আমরা আলোচনা করছি। নির্বাচনী প্রচারণায় আক্রমণাত্মক বক্তব্য একটি দলের সর্বোচ্চ নেতার থেকে শুরু করে আমরা দেখছি তৃণমূল পর্যায়ে প্রায় সবাই এখন দিচ্ছেন, এবং প্রচারণা করতে আসলে যারা যেখানে যাচ্ছে নিজেদের এলাকায় সব প্রচারণায় আমরা আশা করছিলাম অন্তত এবারের এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে রাজনৈতিক দলগুলো আসলে দেশের জন্য, নিজেদের এলাকার ভোটারের জন্য কি করবেন সেই বার্তাটা বেশি থাকবে, কিন্তু আমরা দেখছি প্রতিপক্ষকে হেয় করতে ব্যস্ত। আজকেও যদি আমি আপনাদের দলের একজনের উদাহরণ টানি, নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আজকেও একটি বক্তব্য রেখেছেন যে আর মার খেতে চান না, এবার তিনি মারতে চান। এই যে এই ধরনের বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো কি আসলে রাজনীতিতে শুধুই উত্তাপ ছড়াচ্ছে বা সহিংসতা টেনে আনছে বলে কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক সহ আপনার টেলিভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা। আজকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। মানে রাজনীতিতে মুখের কথায় ধরেন একটু আক্রমণ করা, পাল্টা আক্রমণ করা, এটা আমাদের ধরেন অনেক আগে থেকেই চলে আসছে। এটা ঠিক যে আমরা আশা করছিলাম যে গণঅভ্যুত্থানের পরে এটা হবে না, এবং গণঅভ্যুত্থানের পরে যারা এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, নির্বাচনের মাঠে যারা আছেন, আমরা সবাই একত্রে গণঅভ্যুত্থানের মাঠে আমরা এক পক্ষ ছিলাম, এবং ফ্যাসিস্টদের বিপক্ষে আমরা সবাই এক পক্ষ ছিলাম। এখন আবার আমরা আলাদা আলাদা পক্ষ হয়ে গিয়েছি। তো এই জায়গাটা থেকে এই ধরনের ব্যক্তি আক্রমণ কিংবা আক্রমণাত্মক কথাবার্তা বলাটা এটা ঠিক না। এটা যেমন ঠিক, পাশাপাশি আমাদের যেটা হয়েছে যে আমরা এখনও নির্বাচনটা কিংবা নির্বাচনের পরেও আমরা যে বাংলাদেশ দেখতে পাই, সেটা পুরনো কাঠামোর বাংলাদেশই দেখতে পাই। তো নির্বাচনটাও হচ্ছে পুরনো কাঠামোর মধ্যে আপাতত। তাতে করে পুরনো কাঠামোর মধ্যে যেটা হয় যে ওইখানে ব্যক্তি আক্রমণটাই প্রধান। যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেরকম হওয়া দরকার, একটা গণতান্ত্রিক কাঠামো যেরকম হওয়া দরকার, সেটা আমরা এখনও অর্জন করতে পারিনি। বিভিন্ন বাস্তব কারণ আছে, সেই দায় কিংবা কেন পারিনি সেই আলোচনা ভিন্ন, কিন্তু আমরা যেহেতু এখনও পারিনি, তো এই কাঠামোর মধ্যে টুল কি? এই কাঠামোর মধ্যে টুল হচ্ছে যে আক্রমণ করা, মানে ব্যক্তি আক্রমণ করা, বিভিন্ন রকম টুল হিসেবে ব্যবহার করতে হবে কেন? এই কাঠামোটাই এরকম, কারণ এখানে অন্য আলোচনা নাই। মানে যদি আপনি একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নির্বাচন করতেন, তাহলে প্রধান হয়ে উঠতো যে কে কি পলিসি দিচ্ছে, কে কি ইশতেহার দিচ্ছে, সেই ইশতেহারগুলো কীভাবে বাস্তবায়ন করবে, এটা আদৌ বাস্তবায়নযোগ্য কি না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। কিংবা প্রত্যেকে আমরা নিজেদের বাউন্ডারি লাইন ঠিক করতে পারতাম যে আমরা এতটুকু যাব, এরপরে আমরা যাব না। প্রত্যেকের তো এক একটা নিজস্ব কি বলে যে রেড লাইন সেট করা দরকার ছিল, সেটা আমরা নিজেরা করতে ব্যর্থ হয়েছি। পাশাপাশি আমি আগেও এই নির্বাচনী প্রচারণা শুরুর আগে আমি বেশ কয়েকবার বিভিন্ন শোতে এটা বলেছি
যে এইবারের নির্বাচনটা একটা বিশেষ নির্বাচন, একটা বিশেষ পরিস্থিতির নির্বাচন। সাধারণ নির্বাচনে আমরা যে মানে আপনি খেয়াল করে দেখেন, সাধারণ নির্বাচনে আমরা যা করতাম এর আগে, ধরেন একটা কম্পিটিটিভ ইলেকশনেই যা হইতো বাংলাদেশের রাজনৈতিক মানে কি বলে যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যা করতো এবার তাই করতেছে। কিন্তু এর মধ্যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে, একটা নতুন বাংলাদেশের পথে আমরা যেতে চাই। কিন্তু সেটা যাওয়ার জন্য যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে। পাশাপাশি আমি বারবার এই কথাটা বলছিলাম যে যেহেতু রাজনৈতিক দলগুলো নিজেরা পারছে না, সরকারের পক্ষ থেকে অন্তত শুরু করার আগে কি বলে যে তফসিলের আগে, আমি বারবার বলছি যে তফসিল দেওয়ার আগে এটা করা দরকার। তফসিল হওয়ার পরে সরকারের জায়গা থেকে তো সুস্পষ্টভাবে বার্তা দেওয়া আছে, আমি বোধহয় শুরুটা করেছিলাম সেই বার্তাটা পড়েই, কিন্তু সেই বার্তাটা আসলে রাজনৈতিক নেতারা মানছেন কিনা। আবার আপনাদের নেতাদেরকে এটিও বলতে শোনা গেছে যে একটি দলের নেতাদের কথা কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা তাদের হাত পা ভেঙে দেওয়া হবে, এরকম পর্যন্ত বক্তব্য দেওয়া হয়েছে। না মানে না, এটা তো আছেই কিছু কিছু জায়গাতে। ধরেন গত পরশু সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদক, উনি একদম প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন এরকম, এবং ভিডিও হচ্ছে, উনি জানেন ভিডিও হচ্ছে, এবং উনি বলেছে ভিডিও করেন কোনো অসুবিধা নেই। আমি জানি এই ভোট কেন্দ্রে 1600 ভোটার আছে এবং কারা কারা বাইরে ভোট দিতে পারে তাদের পেছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে, এবং এরপরে উনি ব্যবহার করতেছেন আল্লাহর কসম একজনও যদি একটা ভোটও যদি বাইরে যায় তাহলে আমরা এটা দেখে নিব। হ্যাঁ, এই ধরনের হুমকি ধামকি এগুলো ধরেন চলতেছে। মানে এইটা আবার হচ্ছে কি যে এইটা এখন যেহেতু একদম টপ লেভেলে আলোচনাটা চলে গেছে, ব্যক্তি আক্রমণটা টপ লেভেলে চলে গেছে, তো সব জায়গাতেই এই অস্থিরতাটা প্রতিনিয়ত হয়। আমি যে কথাটা বলছিলাম যে তফসিলের আগে কিংবা ধরেন মানে কি বলে যে প্রচারণা শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে যদি একটা উদ্যোগ নেওয়া হতো সকল রাজনৈতিক দলগুলোকে মিলে, যে দেখেন এবার আমাদের একটা বিশেষ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করব, তাহলে দলগুলো নিজেরা বসে একটা চার্টার ঠিক করবে কিংবা একটা কোড অফ কন্ডাক্ট নিজেরাই নিজেদের জন্য ঠিক করবে যে আমরা এই রেড লাইনের বাইরে আমরা কেউ যাব না। সেটা করা যায় না। সেটা করা না যাওয়ার কারণে যেটা হয়েছে যে এখন নির্বাচনটা আগের মতোই হচ্ছে, অথচ এই নির্বাচনের সাথে গণভোট আছে, যে গণভোটের মাধ্যমে আমরা সংবিধান সংস্কারের জন্য জনগণ পরবর্তী পার্লামেন্টকে আমরা এখনো দেখতে পাইনি। সেই পরবর্তী পার্লামেন্ট প্রত্যাশাটা ছিল যেহেতু আপনারা সবচাইতে নতুন রাজনৈতিক দল। আশরাফ কায়সার, আমি যদি একটু দ্বাদশ সংসদের যে লড়াই সেই জায়গাটাতে তাকাই, সেই সময় নেতাদের বক্তব্যে যথেষ্ট উত্তপ্ত পরিবেশ ছিল, যদিও সেই নির্বাচনে বিএনপি ছিল না, কিন্তু সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আন্দোলনের মুখে সরকার পালানোর পথ খুঁজে পাবে না, এবং এই বাক্যের পরবর্তী সময়ে সেই সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বক্তব্য দিয়েছিলেন দলটি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে ফের জেলে পাঠাবেন। এই যে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য ছিল, এই ধরনের হুমকি ধামকি ছিল, সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রত্যাশা আমরা করছিলাম। এবারে নির্বাচনী প্রচারণায় যেই বক্তব্য, যেই ব্যক্তিগত আক্রমণ আমরা দেখছি, সেটা কি আসলে আমাদেরকে সেই দিকে কোনো ইঙ্গিত দিচ্ছে? দেখুন, আমরা 5ই আগস্টের আগে রাজনীতির সংস্কৃতি যা দেখেছিলাম, কেন যেন মনে হচ্ছে যে এখন অবস্থা তার চেয়েও খারাপ হচ্ছে। কেননা তখন আপনি একটি কথা বলতে পারতেন যে আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন রাজনীতি, তারা স্বৈরাচারের ভাষায়, ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। কিন্তু এখন তো গণ অভ্যুত্থান পরবর্তী একটি পরিবেশ, সেখানে আপনি গণতান্ত্রিক রূপান্তরের জায়গায় দাঁড়িয়ে আছেন। তার মানে এই দলগুলো তাদের ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছে তারা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে না, এবং তারা অতীতের যে বস্তা পচা রাজনীতি যেটিকে মানুষ বর্জন করেছে, যে কারণে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, তারা ওই রাজনীতির ধারক এবং বাহক। দেখুন, বিএনপি বা জামাতে ইসলামীকে আমরা পুরনো রাজনৈতিক দল হিসাবে জানি, কিন্তু এনসিপির দিকে তাকালে আমার কষ্ট সবচেয়ে বেশি হয়। কেননা তারা বলেছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত রচনা করবে, তারা বলেছিল নতুন রাজনৈতিক সংস্কৃতি রচনা করবে, তারা বলেছিল ক্ষমতার রাজনীতি না জনতার রাজনীতি করবে। ওগুলো শুনে আমাদের মনে হয়েছিল যে তারা হয়তো দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংস্কৃতি দাঁড় করানোর লড়াইটি অব্যাহত রাখবে। তারা সারেন্ডার করলো 10 মাসের ভিতরে, এবং এমন জায়গায় সারেন্ডার করলো যেখানে আপনি দ্বিতীয়বার তাকাতে পারবেন না। কারণ তরুণরা যদি স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মেলায়, তরুণরা যদি ধর্মের রাজনৈতিক ব্যবহার যারা করে তাদের সাথে হাত মেলায়, কিংবা নারীকে যারা অপমান করে তাদের সাথে হাত মেলায়, তাহলে আপনি ভবিষ্যৎ বাংলাদেশের কি দেখছেন? আমি আপনাকে একটা কথা বলি, এটি সস্তা রাজনীতি। এই সস্তা রাজনীতি করতে কারো মেধা লাগে না, এই সস্তা রাজনীতি করতে কারো পড়াশোনা লাগে না, কোনো পরিকল্পনা লাগে না। আমরা যে গত 2 সপ্তাহ ধরে যে রাজনীতিটি দেখছি সেটি প্ররোচনামূলক, সস্তা রাজনীতি, রাস্তার রাজনীতি।
এখানে রাজনীতিকে আমরা যে বলে থাকি দর্শন কিংবা রাজনীতি বিজ্ঞানের ভাষায় যে তারা হচ্ছে চালিকা শক্তি সমাজের, অর্থনীতির, দেশের, সেই রাজনীতির ছিটেফোঁটো আমরা গত 2-3 সপ্তাহে দেখতে পাচ্ছি না। ধরেন আপনি মিথ্যাচার করবেন কারো বিরুদ্ধে, তার জন্য আপনার কোনো মেধা লাগে না, আপনি কালকে সকালেই মিথ্যাচারটি শুরু করে দিতে পারেন। আপনি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অপমান করছেন, তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করছেন, তার রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার ওই জায়গায় হাত দিচ্ছেন, এটি তো ওনার প্রার্থিতা বাতিল হওয়া উচিত এই লোকের। কেননা বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আরপিও অনুযায়ী নির্বাচনটি হচ্ছে, সেখানে আপনাকে কে অধিকার দিয়েছে একটি অর্ধেক জনগোষ্ঠীকে অপমান করার, খাটো করে দেখার? কিন্তু সেই দায় আসলে আপনি যে রাজনৈতিক দলটির কথা বলছিলেন অর্থাৎ এনসিপি, তারা তো নিতে চাইছে না, যদিও তারা বারবার বলছে তারা রাজনৈতিক নির্বাচনী কৌশলে একই পথে সহযাত্রী হয়ে হাঁটছে, কিন্তু তাদের কোনো বক্তব্যের দায় কিন্তু তারা নিচ্ছে না। দেখুন, আপনি কখনো দেখেছেন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো লোক, কোনো দল, কোনো পরিস্থিতির দায় নিয়েছে? 54 বছরে আমরা কাউকে দেখিনি। এই দেশে কেউ, এমনকি অন্তর্বর্তী সরকার, কেউ দায় নিয়ে পদত্যাগ করে না। সবাই আরেকজনেরকে খুঁজে বের করে দোষারোপ করার জন্য। পরিস্থিতিটা এমন তৈরি করে যে আমি ভালো ছিলাম, আমার সব ভালো যোগ্যতা দক্ষতা ছিল, কাজ করতে পারিনি এই কারণে। দেখুন, আমি এনসিপির ব্যাপারে বলছিলাম, আমি এবার জামাতের ব্যাপারে আপনাকে বলি। গতকালকে বা আজকেই বোধহয় উনি যে স্বাধীনতার ঘোষক একজনকে আবিষ্কার করেছেন, জামাতি ইসলামী আর যাই করুক, মানবতা বিরোধী অপরাধ করেছে, নারী ধর্ষণের সাথে যুক্ত ছিল, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, কিন্তু মিথ্যা কথা কম বলতো বলে আমাদের ধারণা। এখন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার মোহে এবং তরুণদেরকে সাথে পেয়ে এবং 2-1 মুক্তিযোদ্ধাকে দলে টানতে পেরে তারা এখন স্বাধীনতার ঘোষণা নতুন করে তৈরি করছেন। তারা স্বাধীনতার ইতিহাসকে নতুন করে ডিসেম্বরে বিকৃত করেছেন, আপনি জানেন। এবং যদি কিন্তু দিয়ে বলেন, যদি আমরা অপরাধ করে থাকি কিন্তু, তার মানে পরিষ্কার করে কথা বলেন না। আমাদেরকে হোঁচট খেতে হলো এই জায়গায় যে যাদের জন্য আমরা ভেবেছিলাম রাজনীতির চেহারাটি বদলাবে, তারা আত্মসমর্পণ করলো এবং কিছুটা আত্মাহুতি দিল, তাদের রাজনীতির কবর রচনা করে নির্বাচনী যাত্রা গিয়ে, আর তারা নিরাপত্তা ঝুঁকি অনুভব করলো। নতুনরা আসলে যে পরিবর্তনটা আনবে, সেই একই পরিবর্তন কিন্তু আমরা পুরনো যে রাজনৈতিক দলগুলো তাদের কাছেও আশা করছিলাম। আমি একটু শামীম আখতার আপনার কাছে আসতে চাই। ফরিদুল হক একটা অভিযোগ করেছেন যে বিএনপি নেতা প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন, হুমকি ধামকি দিচ্ছেন, উনি উদাহরণ সহই বলেছেন। সেরকম তো বক্তব্য আমরা দেখেছি। এতদিন আসলে আমরা বিএনপিতে নতুন করে বেশ পরিচালিত রাজনীতির দিকে যাচ্ছিল, সেই উদাহরণ আমরাও দেখেছি। আবার হঠাৎ করে আমরা বিএনপি নেতা কর্মীদেরকেও প্রচারণার মঞ্চে দাঁড়িয়ে নানানভাবে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক বক্তব্য দিতেও দেখছি। তারেক রহমান বলেছিলেন দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না। এখন কি তাহলে আসলে সেই বক্তব্যটাও একটু পাল্টে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। সহ আলোচক আছেন দুজন, তাদেরকে শুভেচ্ছা, এবং আপনার যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা। দেখুন, বিএনপি ধৈর্যের পরিচয় আর কত দিবে? দিলে পরে মনে হবে যে বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে। বিএনপির সর্বোচ্চ নেতা, বিএনপির চেয়ারম্যান, তিনি যখন লন্ডনে ছিলেন তখনও দেশে তিনি আসতে পারেননি। তখন এই জামায়াতে ইসলামী ওনাকে নিয়ে যে বাজে একটি স্লোগান দিয়েছিল, যেটা আমি উচ্চারণ করতে পারবো না, শুরুর লাইনটা আমি একটু উচ্চারণ করি। সেটা ছিল এরকম যে টিনের চালে কাওয়া। এটা কিন্তু শিবিরের ছাত্র শিবিরের ছেলেরা এই স্লোগানটা দিয়েছিল, এই মিছিলটা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এলাকায় এই স্লোগান নিয়ে মিছিল করা হয়েছিল। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল। বিএনপি সেখানেও সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। বিএনপি আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের ওবায়দুল কাদের যে অভিযোগটি সবসময় করতেন যে বিএনপি পদত্যাগ করার পরে এক রাতে 20 লাখ লোক মরে যাবে, 5 লাখ লোক একদম নাই হয়ে যাবে, এরকম মানে হিসেব নিকেশ তারা সবসময় জাতির সামনে উপস্থাপন করতেন। কিন্তু সেরকম কোনো কিছু কি ঘটেছে? বিএনপির নেতাকর্মীরা বরঞ্চ ভিন্ন ধর্মাবলম্বী যারা ছিলেন আমাদের দেশে, তাদের মন্দির, তাদের প্যাগোডা, তাদের সব কিছু বিএনপির নেতাকর্মীরা পাহারা দিয়েছে। আমাদের দলীয় নির্দেশনা সেরকমই ছিল, আমরা সেটা পাহারা দিয়েছি এবং সেরকম কোনো কিছু আমরা ঘটতে দিইনি, তাদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। তো বিএনপিকে বারবার যদি আপনি বেয়নট দিয়ে এরকম খোঁচাইতে থাকেন, বিএনপি খালি ধৈর্যের পরিচয়ই দিয়ে যাবে, সেটাও তো ভাবা ঠিক না, তাই না? বিএনপি সংস্কার প্রস্তাব একমাত্র রাজনৈতিক দল যারা 31 দফা দিয়েছে সংস্কারের জন্য। আর কোনো রাজনৈতিক দল কি সেটা দিয়েছে? এবং জামাতে ইসলামের যিনি আমির, তিনি আল জাজিরা বলেন এবং ওনার ফেসবুকে যেটা উনি লিখলেন নারীকে নিয়ে, একজন কর্মজীবী নারী হিসেবে আপনার ফিলিংটা কি? আপনি কি ভোট দিতে গেলে মানে আপনি কি চিন্তাটা করবেন? জামায়াতে ইসলামী তরফ থেকে এটিকে বলা হয়েছে যে ওনার আইডি হ্যাক করা হয়েছিল এবং উনি আসলে দেখুন, মানুষ তো আর লজেন্স খেয়ে বেড়ায় না, মানুষ বুঝে সবকিছু। আপনি 9
9 ঘন্টা পরে আপনার প্রতিক্রিয়া হলো যে আপনার আইডি হ্যাক হয়েছে এবং 12 ঘন্টা পরে আপনি হাতিরঝিল থানায় আপনি জিডি করলেন, কিন্তু ততক্ষণে তো আরও অনেক পোস্ট ওখান থেকে দেওয়া হয়েছে। সেই পোস্টগুলো ডিলিট করা হয়নি কেন? শুধুমাত্র এই একটি পোস্ট যেটা নারীকে কেন্দ্র করে দেওয়া হয়েছে সেটি শুধু ডিলিট করা হলো কেন? তাহলে কি করে মানে মানুষ বুঝবে না যে আপনি এটা আদৌ হ্যাক হয়েছে কিনা? আবার জামায়াতের নেতাদেরকে আমরা এটাও বলতে শুনেছি যে ওনারা আসলে যেভাবে বক্তব্য রাখছেন, হঠাৎ করে তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন সেই সময় উনি যে পাল্টা বক্তব্য দিচ্ছেন, জামায়াত নেতারা এভাবে বলার চেষ্টা করছেন যে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন এবং তার কথাই আসলে এখন তারা আসলে পারছেন না। রাজনৈতিক যে তর্কের জন্ম দিচ্ছেন বা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, বিএনপির চেয়ারম্যান যেভাবে এগিয়ে যাচ্ছেন মানুষের কাছে, মানুষ তাকে যেভাবে পজিটিভলি নিয়েছে, সেই জায়গাটায় আমার মনে হচ্ছে যে জামায়াত হতাশ হয়ে পড়েছে এবং হতাশ হয়ে তারা এই যে স্বাধীনতার ঘোষক নতুন করে আবিষ্কার করছে। কেউ একজন মানে নৈতিক স্খলিত হয়ে যদি তাদের দলে যোগদান করে, আপনি এনসিপিকে নিয়ে যেটা বলছিলেন যে ছাত্ররা মানে এইরকম জামায়াতের সঙ্গে যে তারা সংযোগ স্থাপন করবে, তারা নতুন বন্দোবস্তের কথা বলেছিল। নতুন বন্দোবস্ত তো আমার 71কে অস্বীকার করে নয়, আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করে নয়। 71-এ যারা আমার নারীকে সম্মান দেয়নি, 71-এর মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে নতুন কিছু পাওয়ার আশা তো আমার মনে হয় না বাংলাদেশের মানুষ করছেন। তারা বারবারই দাবি করছেন যে 54 বছরে অনেক দেখেছেন, অনেককে দেখেছেন, এবার নতুন কিছু দেখেন। আমার বক্তব্য হচ্ছে 54 বছরে আমরা অনেক দেখেছি সত্য, তারা যে দাবিটা করছেন নতুন করে তাদেরকে দেখার জন্য, আমরা তো 71-এই তাদেরকে দেখেছি, তাদের ভূমিকা তো 71 আমাদের দেখা হয়ে গেছে, তাই না? নতুন করে দেখার তার সুযোগ নাই, ওইখানেই তো তাদের অবস্থানটা তারা পরিষ্কার করে রেখেছে। কিন্তু আবার বিএনপি নেতাকর্মীরাও আসলে জামায়াতের নেতাকর্মীদের উপরে হামলা চালাচ্ছেন, বিশেষ করে তাদের নারী নেতাকর্মীদের উপরে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছেন, সেরকম অভিযোগও আছে। এই ব্যক্তিগত আক্রমণগুলো কেন হচ্ছে? দেখুন, আক্রমণ বা কি বলে আলোচনা বা সমালোচনা এগুলো ইলেকশন আসলে হয় এবং সব দলগুলোই আপনার তখন নির্বাচনে জেতার জন্য মানে সর্বোচ্চ চেষ্টাটা করে। যত নির্বাচন ঘনিয়ে আসবে ততই সবাই মানে এটা অ্যাগ্রেসিভলি করার চেষ্টা করবে যে আমরা জিতে যাব। আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, কিন্তু আপনি যদি বারবার আমাদেরকে খোঁচান, আপনি আমার নারীকে অপমান করেন, আমার দলের চেয়ারম্যানকে অপমান করেন, আমি খালি ধৈর্যের পরিচয় দিয়ে যাব, আপনি এটা আশা করাটা তো আমার মনে হয় ভুল। আসলে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য করে কিংবা আসলে ইতিহাস টেনে নিয়ে এসে স্বাধীনতা যুদ্ধকে নিয়ে নানান রকম বক্তব্য দিয়ে ভোট আসলে বাড়বে কিনা, এই জায়গাটিতে আমি একটু আসতে চাই। একটা বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। ফরিদুল হক, জামায়াতের নেতা গোলাম পারোয়ার বলেছেন সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি। এনসিপি এই মুহূর্তে জামায়াতের সাথে আছে। আপনারা এখন নির্বাচনী প্রচারণায় একই কৌশলে এগিয়ে যাচ্ছেন, একই পথের আপনারা সহযাত্রী হয়েছেন। জামায়াতের এই যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে কিংবা আসলে মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের যে বক্তব্য, আজকে স্বাধীনতার ঘোষণা এবং কর্নেল অলি বিষয়ে যে বক্তব্য, সেই সব কিছু মিলিয়ে আসলে এনসিপি কোনোভাবেই কোনো দায় নেওয়ার চেষ্টা করছে না। কিন্তু এই মুহূর্তে আপনারা তো রাজনৈতিক পথে সহযাত্রী হয়েছেন, কেন দায় নিচ্ছেন না? না, জামাতের দায় যদি নিতে হয়, জামাতে মানে দায় নিতে হলে প্রথমত বিএনপিকে নিতে হবে। বিএনপি দায় নিলে আমরাও নিব। বিএনপি 22 বছর তাদের সাথে জোটে ছিল, পুরনোরা যা করেছে এনসিপিও তাই করবে। জামাতকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে বিএনপি অন্তত 3বার বড় ভূমিকা নিয়েছে। 75-এর পরে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে 91 সালে তাদের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে, 2001 সালে তাদেরকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেছে। এখন এই জামাতের যদি কোনো অপকর্ম যা অপকর্ম আছে, এটার দায় বিএনপি যদি নেয় আমরাও নিব। একই তো কথা, সেই জায়গাটাতেই আমার প্রশ্ন ফরিদুল হক, তারা সেই ভুল করেছে, এনসিপি সেই ভুল করবে না, কিন্তু ওনারা ভুলটা স্বীকার করছে কিনা, ওনারা ভুলটা স্বীকার করছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। ওনারা এমন ভাবে বলছেন অ্যাজ ইফ জামাতের সাথে ওনাদের কোনোদিন কোনো দেখাই হয়নি। কিন্তু মজার বিষয় হচ্ছে এখনো একজন আরেকজনের নাম নিয়ে বক্তৃতা দেয় না, কারণ অনেক দীর্ঘদিনের সম্পর্ক, তো 22 বছরের ঘর সংসার। এখনো কিন্তু বক্তৃতা দেওয়ার সময় বলে অমুক একটা দল আছে, ওই একটা দল আছে, এইভাবে বলে। কিন্তু তো ব্যাপারটা হচ্ছে যে জামাতের যে দায়, যে ঐতিহাসিক দায়, যে আদর্শিক দায়, যে রাজনৈতিক দায়, এটা জামাতকে নিতে হবে। আমরা কোনো আদর্শিক জোট জামাতের সাথে করিনি। আমরা একটা নির্বাচনী কৌশল করেছি, আমরা একটা নির্বাচনী সমঝোতা করেছি। এই সমঝোতা কতটুকু ঠিক কতটুকু বেঠিক, এটা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন বলে আমি মনে করি। আমি কিন্তু আবার ধরেন এই সিদ্ধান্তের পক্ষ বিপক্ষের কথা আমি এই মুহূর্তে বলছি না। আমি নিজেই সিদ্ধান্তের বিরোধিতা করেছি, পাবলিকলি বিরোধিতা করেছি, ঠিক আছে? কিন্তু এটা কতটুকু ঠিক কিংবা বেঠিক, এইটা ঐতিহাসিক সিদ্ধান্ত। একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি বুঝতে পারবেন ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। এনসিপির ভোট বাড়বে বলে কি আপনি মনে করেন? এনসিপির ভোট বাড়তেও পারে, নাও বাড়তে পারে। তবে এনসিপির একটা ক্ষতি হবে,
মানে কিংবা এনসিপি একটা লস হবে, সেটা হচ্ছে এরকম যে এনসিপি প্রত্যেকটা জায়গাতে তার ভোট ছিল। এখন ওই ধরেন এনসিপি 30টা আসনে ইলেকশন করছে, বাকি যে 270টা জায়গা, ওই 270 টাকা যে ধরে নেন যে 500 করে ভোট আছে প্রতিটা আসনে। যেমন আমার আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, তো আমার আসলে যে 500 লোক এনসিপিকে ভোট দিত, হয়তো আমি ব্যক্তি হিসেবে নির্বাচন করতে গেলে আরও 500 লোক আমাকে পছন্দ করে ভোট দিত। ওই 1000 মানুষের এজেন্সি আপাতত নাই, কারণ তাকে আমি ভোট দেওয়ার জায়গাটা দেইনি। এইটা একটা ধরেন লস। আবার তো আমরা জোটের কিন্তু রাজনীতিতে এই লসগুলো হয়। এনসিপি নেতা কর্মীদেরকে আমরা নির্বাচনী ভোট চাইতে গিয়ে ভোটারদের সাথেই তর্কে জড়াচ্ছেন, এরকমটাও আমরা দেখতে পাচ্ছি। আবার ভোটাররা জিজ্ঞাসা করছেন যে আপনারা আসলে জামায়াতের সাথে কেন এক হলেন, সে কারণে আপনাদের ভোট কমবে বলে কি মনে করেন? দুইটাই হতে পারে, কমতেও পারে বাড়তেও পারে। মানে এবার যেটা হয়েছে যে ভোটের ট্রেন্ডটা, আমরা ধরেন দীর্ঘ 3টা নির্বাচনে তো ভোট ওইভাবে হয়নি, ট্রেন্ডটা কোন দিকে যাবে এটা আগে থেকে জাজ করা একটু কঠিন। কিংবা যে কোনো কিছু জামায়াতের আসলে ঘটতে যে পারে। ধরনের বক্তব্য, জামায়াতের নেতাকর্মীদের যে ধরনের বক্তব্য, নারী বিষয়ক যে বক্তব্য, সবকিছু এই বক্তব্যগুলো এনসিপির ভোটে এসে একটা বড় প্রভাব পড়বে বলে এনসিপি কি মনে করছে? না, নারী বিষয়ক জামাতের যে অবস্থান, এটা তো মানে স্বভাবতই এই আজকের দুনিয়ায় এই অবস্থান, মানে একটা তো হচ্ছে যে তাদেরকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে অনেকগুলো বিষয়ে ধরেন অ্যাকিউজ করা হচ্ছে, সেইগুলো যদি মানে অলরেডি তাদের যে অবস্থান আছে সেটা নিয়ে যথেষ্ট তাদেরকে প্রশ্ন করার সুযোগ আছে। তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে অ্যাকিউজ করা দরকার নেই, অলরেডি তাদের যে অবস্থান আছে। মানে ধরেন জামাতের আমির সাহেব অলরেডি বলেছেন যে উনি ওনার দলের কোনো প্রধান নারী হতে পারবেন না। এটাকে অবশ্য আবার ফ্রেমিং করা হচ্ছে তাহলে কি প্রধানমন্ত্রী নারী হতে পারবেন না, কিন্তু উনি তো একজন নারীর নেতৃত্বে 22 বছর ওনার দল জোটে ছিল, একজন নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনাদের দল মন্ত্রিপরিষদে ছিল। তাই এটা অবশ্য উনি আবার পরিষ্কার করেন। কিন্তু আমি যেটা বলতে চাই যে নারী ইস্যুতে ধরেন জামাতের যে অবস্থান, এই ইস্যুতে নারীদের মানে যেই সমর্থন এনসিপি এবং আমাদের বিশেষত আমাদের নারী নেত্রীরা মারাত্মক ধরেন এটাতে ইয়েতে পড়ছে, মানে তারা একটু মানে কি বলে যে সেই পজিশনে পড়ছে। প্রতিষ্ঠিত করতে সবচাইতে বেশি কাজ করেছেন দীর্ঘদিনের আপনাদের ঘর সংসার, এই কারণে আপনারা এখনো নির্বাচনী প্রচারণায় কেউ কারোর নাম না নিয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছেন। আমার মনে হয় বিএনপি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতেও মানে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল, কারণ বাকশাল তৈরি করার পরে কার্যত আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং সেই জায়গা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন, তাই না? সুতরাং বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য বা বাংলাদেশের সকল সংকটে বিএনপি বারবারই সামনে এসে দাঁড়িয়েছে সেই সংকট থেকে উত্তরণ করবার জন্য, সেই সংকট থেকে উত্তরণ করেছে। এখন আজকে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন, আমি দেখলাম একটা জায়গায় উনি বক্তব্য রাখছেন যে রাখ তো বেটা তোর ফ্যামিলি কার্ড, মানে এইটা কোন ধরনের বক্তব্য? একজন রাজনৈতিক দলের প্রধান যদি আরেকজন রাজনৈতিক দলের প্রধান সম্পর্কে ন্যূনতম মানে শিষ্টাচার বলতে যেটা বোঝায় সেটা যদি না রাখেন, তাহলে নির্বাচনে আপনি যে স্বাভাবিক পরিবেশ আশা করেন কি করে? সোনারগাঁর কোন মানে সাংগঠনিক সম্পাদকের কথা উনি বলেছেন, কিন্তু বিএনপি চেয়ারম্যান আছেন, স্ট্যান্ডিং কমিটি আছে, বিএনপিতে 300 আসনের মধ্যে বিএনপি জোটবদ্ধ যাদেরকে দিয়েছে, বাকি সবগুলো তো বিএনপির আসনে যারা নির্বাচন করছেন তারা সেই সব প্রার্থীরা কি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা, হুমকি দামকি দিয়েছেন কিনা সেটা আমার জানা নাই। সোনারগাঁর ওই লোক যদি সত্যিকার অর্থে হুমকি দামকি দিয়ে থাকে, দল নিশ্চয়ই সেটা যদি প্রমাণিত হয় দল নিশ্চয়ই সে ব্যাপারে ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস রাখতে চাই। এবং আমাদের দলে যে সকল নেতাকর্মী সম্পর্কে কোনো অভিযোগ উত্থাপিত হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়ে, দলীয় প্রধান সেগুলো তদন্ত করে যদি সেটার প্রমাণ পেয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশিংয়ের ব্যবস্থার মানে পুলিশিংয়ের দায়িত্ব তো আর আমরা নিতে পারি না, রাজনৈতিক দল আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি। ছিল তারাই আপনাকে গুপ্ত বলে, অর্থাৎ এই মুহূর্তে এই গুপ্ত, দেখুন আমরা পালিয়ে থাকিনি। বিএনপি চেয়ারম্যান যখন দেশ থেকে গেছিলেন চিকিৎসার জন্য, কোন পরিস্থিতিতে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, চিকিৎসার জন্য গিয়েছিলেন, এগুলো বাংলাদেশের মানুষ জানে। তো তা আমি মনে করি বাংলাদেশি মানুষ বিশ্বের যেখানেই থাকুক না কেন তারা এই ঘটনাগুলো জানে। আর গুপ্ত মানে হচ্ছে আপনি যখন আপনার রূপটাকে মানে চেঞ্জ করে, মানে আপনি বহুরূপী হবেন, আপনি আপনার যে পরিচয়টা এটাকে গোপন করে আপনি অন্য রূপে আপনি নিজেকে প্রকাশ করবেন, সেটাকে আপনি গুপ্ত বলতে পারেন। তারেক রহমান তো লন্ডনে গুপ্ত হিসেবে বসবাস করেননি, উনি তারেক রহমান পরিচয়ই বসবাস করেছেন। সুতরাং গুপ্ত সুপ্ত যেটা আর ওনারা যেটা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন এটা সঠিক নয়। বিএনপি নিজস্ব পরিচয়ে, বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেল খেটেছে, মামলা খেয়েছে, এগুলো আমরা নিজেরা জেল খেটেছি। সুতরাং এগুলো তো আমরা গত 17 বছরের ফ্যাসিস্ট রেজিমে আমরা
ফেসিস্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই কাজগুলো আমরা করেছি এবং আমরা ভয় পাইনি এই কাজগুলো করতে। আমরা হারিয়েছি আমাদের অসংখ্য নেতাকর্মীকে। আমরা সিলেটের আমাদের যে সাংগঠনিক সম্পাদক ছিলেন কেন্দ্রীয় বিএনপির এম ইলিয়াস আলী, তাকে পর্যন্ত গুম করেছে আওয়ামী লীগ সরকার। এরকম অসংখ্য নেতাকর্মীকে আমরা হারিয়েছি। সেখানে আমরা আমাদের পরিচয় নিয়েই আমরা রাজনীতি করেছি। জামাতের মতো পরিচয় মানে গোপন করে ছাত্রলীগ সেজিত আমরা রাজনীতি করিনি, তাই না? আমরা আমাদের পরিচয়ে রাজনীতিটা করেছি। সেখানে আমরা হয়তো লস করেছি, আমরা অনেক প্রাণহানির শিকার হয়েছি, অঙ্গহানির শিকার হয়েছি, কিন্তু আমাদের নিজের পরিচয়কে আমরা গোপন করিনি। সুতরাং তাদের সঙ্গে আমাদেরকে মিলালে তো হবে না। আবার সেই জামায়াতের আমির বলেছেন অবৈধ পথ ধরে 6 তারিখের পর অনেকের কপাল খুলে গেছে, মানে যারা আসলে দীর্ঘদিন লুকিয়েছিলেন তাদের হয়তো অনেকের কপাল খুলে গেছেন, সেটি তিনি ইঙ্গিত করেছেন। কিন্তু অশোক স্যার, এখানে একটি কথা বারবার আসছে যে গুপ্ত এবং সুপ্তর যে বিষয়টি, যারা পালিয়ে গিয়েছিলেন, যারা এতদিন গুপ্ত অবস্থায় ছিলেন, তারা এখন রাজনীতি করছেন। বাংলাদেশে আসলে রাজনৈতিকভাবে যাদেরই হার হয় তখন তাদেরকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে কি? না, এটি এই কারণে করতে হচ্ছে যে আপনি যখন ক্ষমতায় থাকেন তখন আপনি অপরাজনীতি করেন, তখন আপনি কুরাজনীতি করেন, আপনি পাওয়ার কুক্ষিগত করার চেষ্টা করেন এবং ভিন্ন মতকে দমন করেন। যত ধরনের স্বৈরাচারী অগণতান্ত্রিক কায়দা আছে আপনি সেটি করেন। অতীতে আমরা শুধু আওয়ামী লীগকে এটি করতে দেখেছি তা কিন্তু না, এর আগেও দেখেছি। কাজেই আমার মনে হয় যে কাদা কিন্তু প্রায় সবার গায়েই আছে। এনসিপিকে রিলেটিভলি পরিষ্কার দেখতে চেয়েছিলাম আমরা, সেটিও তারা কাদা নিজের গায়ে নিজেরাই জড়িয়ে নিলেন। দেখুন, রাজনীতিবিদরা একটা জিনিস শিখেছেন, সেটা হচ্ছে কুতর্ক। আর দলীয় রাজনীতির লোকরা আরও বেশি জানেন, কারণ তাদের দল যদি মারাত্মক ভুলও করে সেটিকেও তাদের সাফাই গাইতে হয় দলীয় শৃঙ্খলার দিকে তাকিয়ে, কিংবা দেনা পাওনার ইস্যু আছে। দল যদি ক্ষমতায় যায় আমি কি পাবো, দল যদি বিরোধী দলে থাকে আমার দলের সাথে থাকতে হবে, এইসব। তার মানে ইতিবাচক রাজনীতি করার যে কালচার, সেটি আমাদের রাজনীতিতে সবচেয়ে নবীন দলটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। জি, এবং আপনি যে একটু আগে বলছিলেন যে আসলে একটা বাংলাদেশের ভোটারদের প্রায় অর্ধেক নারী, এবং তাদেরকে নিয়ে যে বক্তব্য নিয়ে এই মুহূর্তে তীব্র সমালোচনা হচ্ছে, সেটি নিয়ে জামায়াতের আমিরের বক্তব্য এসেছে মা বোনদের অপমানের প্রতিবাদ করায় চোরের মতো আমার পেছনে লেগেছে। উনি যখন বক্তব্য দিচ্ছেন, এনসিপির মতন একটি নতুন রাজনৈতিক দল যারা আসলে এই পুরো গণঅভ্যুত্থানে নারীদেরকে সামনের সারিতে রেখেছে, তাদের তরফ থেকে কিন্তু আমরা এখনো কোনো বক্তব্য পাইনি। কেন পাইনি? দেখুন, এনসিপি যদি জুলাই আগস্টকে মনে করে থাকে এবং মনে থাকে তারা প্রথম বিশ্বাসঘাতকতা করেছে ওই অভ্যুত্থানে যে নারী সহকর্মীরা ছিল তাদের সাথে। আপনার মনে আছে কিনা সোহরাওয়ার্দী উদ্যানে নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে যেই কুৎসিত ভাষায় সমালোচনা করা হয়েছে, সেখানে এনসিপির হাসনাত আবদুল্লাহ ছিলেন, সেখানে জামাতের লোকরা ছিলেন, হেফাজতে ইসলাম ছিলেন। কাজেই জামাতের আমির যে এখন মানে ভাবছেন যে একটি শব্দ শুধু মিসস্পেলড হয়েছে, ব্যাপারটি কিন্তু তা না। আল জাজিরাটা নিশ্চয়ই কেউ হ্যাক করেনি, সেখানে উনি নারীদের সম্পর্কে কি বলেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে তার জোট সঙ্গীরা নারীদেরকে নিয়ে কি বলেছেন। উনি এই টুইটটা হ্যাক হয়েছে বলে আমার মনে হয় না। এখানে জামাত মিথ্যাচার করছে। নারী সদস্যরাও বলছেন যে তারা আসলে জানেন তারা কখনোই আমির হতে পারবেন না, সেটি জেনেই তারা রাজনীতি করছে। দেখুন, একটা দলের রাজনীতি তার নারী সমর্থক, পুরুষ সমর্থক, তৃতীয় লিঙ্গেরও যদি সমর্থক থেকে থাকে এটি তাদের বিষয়। কিন্তু উনি যখন বাংলাদেশের সামগ্রিক মানে সব নারীদের উদ্দেশ্যে কোনো কথা বলেন, তাদের কত কর্মঘণ্টার বাধ্যবাধকতা থাকবে কি থাকবে না এগুলো নিয়ে কথা বলেন, তার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অধিকার নিয়ে কথা বলেন, তখন এটি বাংলাদেশের প্রতিবাদ করা উচিত। জামাতে ইসলামী তার সংগঠনের নারীদের সাথে কি করছে এটি তাদের সাংগঠনিক বিষয়, আমরা সেদিকে যদি নাও তাকাই, কিন্তু বাংলাদেশের নাগরিকদের সাথে উনি এই কাজ করতে পারেন কিনা এই প্রশ্ন কিন্তু গুরুতর। আপনাকে একটা কথা বলি, নারীরা যত বেশি কর্মক্ষেত্রে আসবে বাংলাদেশ তত বেশি উন্নতি করবে, অর্থনৈতিকভাবে বেগবান হবে। তার মানে তারা স্ববিরোধী কথা বলছেন, তারা প্রগতির কথা মুখে বলছেন আপনাকে প্রতারিত করার জন্য। সেই স্ববিরোধিতার জায়গাটিতে এই মুহূর্তে এনসিপিও দাঁড়িয়ে আছে কি না, খুবই স্ট্রংলি দাঁড়িয়ে আছে। দেখুন, এনসিপিও পুরনোদের মতো ওই কথা বলা শিখেছে, রাজনীতিতে শেষ কথা বলে নেই, কিছু নেই, আগামীতে দেখা যাক এটি সঠিক সিদ্ধান্ত না বেঠিক, এগুলো এনসিপির মানায় না। এই ধূর্ততা এনসিপিকে মানাচ্ছে না। দর্শক, জিপে ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। ফরিদুল হক,
এই মুহূর্তে যদি বলি বিএনপি সব প্রচারণায় গিয়ে ফ্যামিলি কার্ডের কথা বলছে এবং সেটি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা আছে। আপনাদের নেতা নাহিদ ইসলাম বলেছেন যে এই 2000 টাকার ফ্যামিলি কার্ড দিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে এবং আপনারা এটিও বলেছেন বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটি দল আওয়ামী লীগের ভূমিকায় নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করছে, সেটি আপনারা বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন। একই বক্তব্য আবার আমরা জামায়াতের আমিরের কাছ থেকেও পেয়েছি, তিনি ফ্যামিলি কার্ডের নামে খাজনা তোলার অভিযোগ করেছেন। এই যে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে আক্রমণ, সেটি না করে যদি এনসিপি তাদের নিজেদের নির্বাচনী প্রচারণায় তারা দেশের জন্য কি করবে সেই বক্তব্যগুলো বেশি করে প্রচার করত, তাহলে আপনাদের ভোটটা বাড়তো বলে কি আপনারা মনে করেন? না, মানে নিজেদের প্রচার করতে হবে, পাশাপাশি ধরেন আপনার অপোনেন্ট যে রাজনৈতিক শক্তি তারা যেই প্রচারণা করছেন সেগুলোকে তো আপনার ধরেন ডিবাং করার ব্যাপার আছে। 2000 টাকা করে ফ্যামিলি কার্ডে দেওয়া হবে, এটা ধরেন প্রচারণা শুরুর আগেই কিন্তু তারেক রহমান সাহেব সম্ভবত গুলশানেই ওনার নির্বাচনী আসনে ওইখানে উনি প্রদর্শন করছিলেন। এটা নির্বাচনী আচরণবিধির সাথে যায় কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে 2000 টাকা করে যদি 4 কোটি 5 কোটি পরিবারকে দেওয়া হয় তাহলে তো প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো দরকার হয়। এটা আসলে কত দিনে দেওয়া হবে কিংবা কতবার দেওয়া হবে এই প্রশ্নগুলোও কিন্তু রয়ে গেছে। ধরেন যদি প্রতি মাসে দেওয়া হয় আমাদের তাহলে বছরে 12 লক্ষ কোটি টাকা দরকার, আমাদের বাজেটই তো 8 লক্ষ কোটি টাকা, টাকা পাবো কই? এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়ে গেছে। আর ব্যাপার হচ্ছে যে আলাদা আলাদা কার্ড করলে যে প্রবলেমটা হয় যে ধরেন এই কার্ডগুলো মানে ডিস্ট্রিবিউট হওয়া এবং প্রপার মানুষের কাছে যাওয়া, এইগুলোর মধ্য দিয়ে কিন্তু ওই দলীয় নেতাকর্মী এবং ধরেন স্থানীয় প্রশাসন তারা এখানে একটা বড় ফায়দা লোটার সুযোগ পায়। হ্যাঁ, এবং ওই দিন শেষে দেখা যায় যে দলীয় নেতাকর্মীরা কে কয়টা কার্ড নিতে পারতেছে এবং কে কয়টা কার্ড ডিস্ট্রিবিউট করতে পারতেছে সেটার উপরে তার লোকাল রাজনীতিতে তার কি বলে যে প্রভাব প্রতিপত্তির উপরে এই জিনিসগুলো ডিপেন্ড করে। এই ধরনের কাজ কিন্তু আমরা আগেও দেখছি। জি, আবার আপনাদের নেতাদেরকে এটাও বলতে শোনা গেছে যে গুলিস্তানে এরই মধ্যে সব হকি স্টিক স্ট্যাম্প বিক্রি শেষ হয়ে গেছে, তারা যে পথে আসুক তাদের মোকাবেলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি। তাহলে ওই হকি স্টিক স্ট্যাম্প বিক্রি যে শেষ হলো সেখানে এনসিপিরও আসলে এক ধরনের অংশগ্রহণ আছে কিনা? না, এরকম কিছু নাই। আমাদের মোকাবেলা কি আমরা মাইর খাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি। আমাদের মাইর দেওয়ার তো ধরেন কোনো ইয়ে নেই। যদি মাইর দেয় কেউ, তো আজকে বলেছেন আপনারা আর মার খাবেন না, এখন থেকে মার দিবেন, মানে কথা মুখ দিয়ে দিতে হবে। আমাদের তো ধরেন লাঠি নাই, হক স্টিক তো নাই। আমরা তো ধরেন যে পরিমাণ এই কি বলে যে এই দলীয় বাহিনী তৈরি করতে, দলীয় বাহিনী যেটা বাহিনী হয়ে উঠেছে, যে পরিমাণ রেন্ট সিকিং ধরেন কাঠামো গড়ে তুলতে হয়, এনসিপির তো এটা নাই। পুরনো দলগুলোর এটা আছে, তারা এগুলো করে যে তাদের ধরেন দল করার মধ্য দিয়ে পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে পয়সা কামানো যাবে না। এই জায়গাটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে বাংলাদেশের কোন দলের কয়টা লোক থাকবে? এই প্রশ্নটা আপনি নিজে নিজে উত্তর খুঁজেন তাহলে বুঝতে পারবেন। তা আমাদের তো ওই পদ্ধতিই না, আমরা এটা কিভাবে করবো? জামায়াত আমির বলেছেন সমান ওজনের কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে এলে সমান ওজনের হিসাব নিকাশ ফিরিয়ে দেওয়া হবে। তিনি এটিও বলেছেন কেউ যদি মায়ের দিকে বোনের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায়, হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভেঙে দেবেন, চোখ উপড়ে ফেলবেন। এবং জামায়াতে ইসলামী যে স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে যে বক্তব্যগুলো দিচ্ছে সেই জায়গাটিতে সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন কোনোদিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। অতীত ইতিহাসকে বারবার টেনে আনা হচ্ছে। একই সময় আবার জামায়াতের আমিরকে আমরা এটিও বলতে শুনেছি যে অতীতের কাসুন্দি শোনানোর দিন শেষ। দেখুন, 5ই অগস্টের পরে জামাত একটা নতুন রাজনৈতিক আবহাওয়া টের পেয়েছে। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের সাথে ছিল সেই তরুণদের ভেতরে তাদের অনুসারীরা ছিল এবং সেই কারণে তারা ক্যাম্পাসগুলোতেও ভালো করেছে এবং জাতীয় নির্বাচনে তারা আশা করছে। কিন্তু অতিরিক্ত উৎসাহ পেয়ে যাওয়াতে মানুষ যখন অতিরিক্ত কথা বলে তখন আপনি জানেন যে সে আসলে সঠিক কথাটা বলে না। জামাতের আমিরের অবস্থা হয়েছে সেরকম। এই যে অন্যদের ব্যাপারে বলছে যে নারীর দিকে তাকালে হাত পা ভেঙে দিতে হবে ইত্যাদি, উনিই তো নারীকে অপমান করে কথা বলছেন এই মুহূর্তে। দেখুন, আমি সত্যিই চেয়েছিলাম এবারের নির্বাচনে আপনি ইস্যু ভিত্তিক আলোচনাটি করতে পারবেন যে নারীর অগ্রগতি নিয়ে আমার প্ল্যান কী। সেখানে কিন্তু জামাত তার ন্যায্য রাজনীতির কথাটি বলতে পারতো যে আমরা এই জায়গায় এই স্ট্যান্ড নিয়েছি। আপনি 1.5 কোটি যুবককে কর্মসংস্থান দিতে হবে, কি করে দিবেন? দারিদ্র্য সীমার নিচ থেকে মানুষকে তুলে আনতে হবে, অর্থনীতিকে বেগবান করতে হবে, $1 ট্রিলিয়ন অর্থনীতি। এই আলোচনাতেই আমরা যেতে পারলাম না যে নারী, প্রতিদিন উনি নারীদের নিয়ে কথা বলেন কেন, আর নারীদেরকে উনি বারবার লেডিস বলেন। মানে এই যে কালচারাল ডিফারেন্সটা বাংলাদেশে 2026 সালে শুনতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে এবং আমার মনে হয় যে কি যে দুর্ভাগ্যের মধ্যে বাংলাদেশ পড়েছে যে হাসিনাকে তো বিদায় করা হয়েছে যৌক্তিক কারণেই, ওই পর্যায় পর্যন্ত কোনো সন্দেহ নাই। আপনি কি মনে করছেন, একদম 10 সেকেন্ডে আমি উত্তরটা চাই, এই যে পাল্টাপাল্টি বক্তব্য, আক্রমণাত্মক বক্তব্য, ব্যক্তিগত পর্যায়ে গিয়ে বক্তব্য, সেটি ভোটের বাক্সে ব্যালট বৃদ্ধি করতে পারবে? আমার মনে হয় উল্টোটা হবে।
আপনি যদি দেখে থাকেন যে নারী বিষয়ক নারীদের যে প্রতিবাদের ভঙ্গি আমরা দেখছি, তারা তার প্রার্থিতার বাতিলের আবেদন জানিয়েছেন, তারা মাঠে নেমেছেন, তারা ঝাড়ু মিছিল করেছেন এবং ভোটের বাক্সে তার প্রতিক্রিয়া পড়তে বাধ্য। শাম্মী আখতার, বিএনপি জামাত কেউই আসলে বসেনি বা এনসিপিও বসেনি, যখনই কোনো বক্তব্য আসছে সেটির পাল্টা বক্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে। বিএনপি আসলে একটা দীর্ঘ দিন রাজনীতি থেকে দূরে থাকতে হয়েছে, আপনাদেরকে রাজনীতি থেকে দূরে ছিলেন না, আপনারা দীর্ঘদিন আসলে সরাসরি ভোট করার যে সুযোগ সেটি পাননি এবং এবার আসলে যে নির্বাচনটি হচ্ছে সেখানে আপনারা একেবারে সম্মুখ সারিতে দাঁড়িয়ে আছেন, নির্বাচনে খুব কাছাকাছি চলে গেছেন, এই কারণেই আপনারা এই ধরনের বক্তব্য রাখতে পারছেন বলেও অনেক অভিযোগ আছে। দেখুন, অভিযোগ মানে থাকতেই পারে, কিন্তু আপনি যদি সাদা চোখে যদি আপনি দেখেন যে বিএনপি যিনি চেয়ারম্যান তিনি যে রাজনৈতিক সভা সমাবেশগুলো করছেন, আপনি প্রথমেই বলছিলেন যে তিনি বলেছেন যে সমালোচনা করে তো আর আমার পেট ভরবে না, মানুষের পেট ভরাতে হলে আমার পরিকল্পনা লাগবে। এখন সমালোচনা করছেন, তিনি সমালোচনা করছেন কারণ তাকে আক্রমণ করা হচ্ছে, তাকে বারবার আক্রমণ করা হচ্ছে এবং যেটা আশরাফ কায়সার ভাই বারবার বলার চেষ্টা করছেন যে নারীকে অপমান করা হয়েছে, বিএনপি চেয়ারম্যানকে অপমান করা হয়েছে। তা আপনি যখন বারবার অপমান করবেন, মানে 10 বার অপমান করলে একবার তো জবাব আসবে, তাই না? জবাব তো দিতে হবে। এখন দেখেন, উনি ওনার পরিকল্পনার কথা বলেছেন, উনি নারীদের ফ্যামিলি কার্ডের কথা যেরকম বলেছেন, উনি এটাও বলেছেন বাংলাদেশের যে মসজিদগুলো আছে সেখানে যারা মুয়াজ্জিন আছেন, ইমাম আছেন, তাদের জন্য উনি চিন্তা করেছেন যে তাদের যাতে একটা সম্মানের ব্যবস্থা করা যায়, সেই পরিকল্পনাটাও ওনার আছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা উনি বলেছেন, উনি হেলথ কার্ডের কথা বলেছেন, যুক্তরাজ্যের আদলে যাতে বাংলাদেশের মানুষের হেলথ কার্ডটা দেওয়া যায়। নারীদের ফ্যামিলি কার্ডের যে বিষয়টা আসছে, বারবার বলা হয়, এইখানে যে কথাগুলো উঠে আসলো যে মানে ঘুষের বিষয় বা নেতা কর্মীদের প্রভাবের বিষয়টি হচ্ছে তৃণমূলের 50 লাখ নারীকে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে প্রথমে 50 লাখ নারীকে এই কার্ডটি দেওয়া হবে এবং ঘরের যিনি বয়োজ্যেষ্ঠ নারী তিনি সেই কার্ডের অধিকারী হবেন। ইভেন চেয়ারম্যান স্যার এটাও বলেছেন আমাদের যে ওনার যিনি স্ত্রী আছেন ডক্টর জুবাইদা রহমান, তার নামেও একটি কার্ড বরাদ্দ হবে। সেটা তো আপনার নামে এই কার্ডটা ইস্যু করা হবে। তাহলে এখানে ঘুষের প্রশ্নটা কোত্থেকে আসছে? ন্যাশনাল আইডি যেভাবে আপনার তৈরি হচ্ছে এভাবেই তো ফ্যামিলি কার্ডটাও তৈরি করা হবে। তাহলে আপনি যদি এইভাবে তৈরি করেন সেখানে ঘুষের প্রশ্নটা কোত্থেকে আসতেছে? এখন আসতেছে টাকার ম্যানেজমেন্টটা, সেটা সেই সরকারের দায়িত্ব পেলে তিনি সেটা তার যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী তিনি নিশ্চয়ই সেটা ব্যবস্থা করতে পারবেন বলেই তিনি সেই পরিকল্পনা করেছেন। হিসেবে দেখার এই অপসংস্কৃতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিনা? না, দেখুন, আমরা তো শত্রু হিসেবে কাউকে দেখছি না। আমরা বলেছি যে সবার আগে তো দেশ, তাই না? ক্ষমতার আগে জনতা, এবং সবাইকে নিয়ে আমরা রাজনীতিটা করতে চাই। ফরিদুল হক, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপেটিস পাতনি ব্যতীত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।